নমস্কার বন্ধুরা, আজকে জিওগ্রাফিক্যাল থট বা বলতে পারো হিউম্যান জিওগ্রাফির যে চেঞ্জিং এসছে, হিউম্যান জিওগ্রাফির যে ডেভেলপমেন্ট হয়েছে বা জিওগ্রাফিক্যাল থটের বা ভূগোলের যে দর্শন, সেই দর্শনের কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে তার সম্পর্কে আজকে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি তা হলো পার্সপেক্টিভ or development or paradigm shift in geographical thought or human geography। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ জিওগ্রাফিক্যাল থটের ক্ষেত্রে, কিভাবে চেঞ্জিংগুলো এসছে জিওগ্রাফিক্যাল থটের, এবং ভূগোল একটা সাবজেক্ট হিসাবে কিভাবে তৈরি হয়েছে, এবং এই যে টপিকটি, এই টপিকটি কলেজের পাঠ্যের মধ্যে রয়েছে এবং সেখানে কি কি আলোচনা করতে হবে সে বিষয়ে আজকে একটা সংক্ষিপ্ত একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, আমরা এখানে কি জানতে পারবো, এই যে টপিকটা, যে জিওগ্রাফিক্যাল থটের যে ডেভেলপমেন্ট হয়েছে বা চেঞ্জিং হয়েছে বা প্যারাডাইম শিফট হয়েছে, সেগুলো সম্পর্কে এই টপিকটা থেকে আমরা কি জানবো, হাউ ডু উই নো অ্যাবাউট ইট। দেখো, এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে আমরা জানতে পারবো বিভিন্ন ধরনের আইডিয়াস, ফিলোসফি, কমেন্টস অফ ডিফারেন্ট থিঙ্কার্স টু ডেভেলপ জিওগ্রাফি অ্যাজ এ সাবজেক্ট। জিওগ্রাফিকে সাবজেক্ট হিসেবে, একটা বিষয় হিসাবে গড়ে তুলতে যে বিভিন্ন দর্শন, বিভিন্ন ধারণা, বিভিন্ন যে ভৌগোলিকদের বিভিন্ন বক্তব্য, সেগুলো কিন্তু খুব সাহায্য করেছে জিওগ্রাফিকে একটা সাবজেক্ট হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো এই 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 টপিকটাতে আমাকে জানতে হবে। হাউ দিস সাবজেক্ট চেঞ্জ ইন টাইম, কিভাবে সময়ের সাথে সাথে এই সাবজেক্টটা পরিবর্তন হয়েছে, সময়ের সাথে সাথে এই সাবজেক্টে কি কি কন্টেন্ট, নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে, এগুলো কিন্তু আমরা জানবো। টু নো দ্য প্যারাডাইম শিফটিং অফ দি সাবজেক্ট, আগে জিওগ্রাফিকে কিভাবে পড়ানো হতো, বর্তমানে কিভাবে পড়ানো হয়, বা কিভাবে আবার ভবিষ্যতে নতুন নতুন কি কি বিষয় যুক্ত হবে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানতে হবে। অর্থাৎ ভূগোলের যে আলোচনার দিক, এই দিকগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে প্যারাডাইম শিফটিং বলছি আমরা। টু নো দ্য কনফ্লিক্ট অন জিওগ্রাফি, কোনো কোনো ভৌগোলিকরা এই কনফ্লিক্টটা, একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল ভূগোলে বিভিন্ন সময়। দ্বন্দ্বটা কি না, কেউ কেউ বলছে ভূগোল মানে হলো প্রাকৃতিক ভূগোল, কেউ কেউ বলছে ভূগোল মানে হলো মানবীয় ভূগোল। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো কখন হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, এগুলো কিন্তু আমরা এই টপিক থেকে, আমরা এই টপিকের মাধ্যমে আমরা জানবো। তাহলে এই টপিকে এই জিনিসগুলোর উপর সবচেয়ে বেশি হাইলাইট করা হবে। এখানে আমরা দেখো, প্রথমে জেনে নিই হোয়াট ইজ জিওগ্রাফি। তোমরা সবাই জানো যারা জিওগ্রাফি স্টুডেন্ট, যে জিওগ্রাফি কি। জিওগ্রাফি হলো অ্যাকচুয়ালি তিনটে প্রশ্নের উত্তর দেয়, হোয়াট, হোয়ার অ্যান্ড হোয়াই। হোয়াট আর হোয়ার অ্যান্ড হোয়াই, এই যে তিনটে কোশ্চেন। তো তিনটে কোশ্চেন কেমন, ধরো চা, এবার চা কি, এটার উত্তর দেবে। চা এক ধরনের পানীয় ফসল। আচ্ছা, কোথায় পাওয়া যায় চা, অর্থাৎ চা কোথায় তৈরি হয়। তারা নিশ্চয়ই জানো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমি বলি, দার্জিলিংয়ে ভালো চা তৈরি হয়, জলপাইগুড়িতে ভালো চা তৈরি হয়। কেন ওই জায়গাতে চা তৈরি হয়, তার ভৌগোলিক কারণটা ব্যাখ্যা করবে। তাহলে ভূগোল তিনটে জিনিসের উত্তর দেয়, কি, জিনিসটা কি, এটা এখানে কেন, এটা কোথায় অবস্থিত, এবং এটা এখানে কেন। এই তিনটে প্রশ্নের উত্তর দেয় জিওগ্রাফি, মাথায় রাখবে। তাহলে জিওগ্রাফিকে আলাদা সাবজেক্ট হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে এই তিনটে প্রশ্নের উত্তর পাওয়া খুবই দরকার, খুবই প্রয়োজন। এই তিনটে প্রশ্নের উত্তর পাওয়া কিন্তু খুবই প্রয়োজন। তাই জিওগ্রাফি কিন্তু একটা আলাদা সাবজেক্ট হিসাবে আজকে কিন্তু আমরা জিওগ্রাফিকে আলাদা সাবজেক্ট হিসাবে আমাদের ক্লাসে কিন্তু একটা একটা গুরুত্বপূর্ণ, মানে ক্লাস 10 পর্যন্ত এটাকে কিন্তু বাধ্য করা হয়েছে জিওগ্রাফিকে আলাদাভাবে পড়ার জন্য। জিওগ্রাফি অবশ্যই জানতে হবে ক্লাস 10 পর্যন্ত। এবার আমরা যেটা দেখবো, কয়েকটা বেসিক কনসেপ্ট। এই 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 কনসেপ্টগুলো আমাকে বারবার আসে, এই ওয়ার্ডগুলো সম্পর্কে অনেকেরই ধারণা পরিষ্কার নয়। আমি চেষ্টা করছি বোঝানোর। দেখো, ডুয়ালিজম ইন জিওগ্রাফি, আমি বলেছিলাম না যে যে জিওগ্রাফি নিয়ে অনেক কনফ্লিক্ট ছিল। এই যে কনফ্লিক্ট, দ্বন্দ্বটা, যে জিওগ্রাফি মানে প্রাকৃতিক ভূগোল, কেউ বলছে জিওগ্রাফি মানে আঞ্চলিক ভূগোল, এই যে দ্বন্দ্ব,
এই দ্বন্দ্বটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডুয়ালিজম। ডুয়ালিজম মানে দুভাগে ভাগ হয়ে যাওয়া, জিওগ্রাফি দ্বিধা বিভক্ত হয়ে যাওয়া। তাহলে ডুয়ালিজম ইন জিওগ্রাফি রিফার্স টু প্যারালাল থিওরিজ অফ দ্য সেম সাবজেক্ট। অর্থাৎ ধরো এই হচ্ছে ভূগোল, এবার ভূগোলের মধ্যে দুটো আলাদা কনসেপ্ট তৈরি হয়ে যাওয়া, দুটো ভাগে ভাগ হয়ে যাওয়া, এই যে দুটো ভাগে ভাগ হয়ে গেল জিওগ্রাফি। তো জিওগ্রাফি এই যে ডুয়ালিজম যে ব্যাপারটা, এই ডুয়ালিজম ব্যাপারটা প্রতিষ্ঠিত করেছিল কে? জিওগ্রাফিতে। তাহলে মনে রাখবে যখন দুটো ভাগে ভাগ হয়ে গেল তখন তাকে বলা হয় ডুয়ালিজম। আর যে দুটো বিষয় তৈরি হলো আলাদা আলাদা, ধরো টোটালটা হচ্ছে ভূগোল, এই যে ধরো টোটাল বিষয়টা হচ্ছে ভূগোল, এই ভূগোল যখন দুটো ভাগে ভাগ হলো তখন তাকে বলছে ডুয়ালিজম। এবার দুটো ভাগে ভাগ হলে তো দুটো আলাদা কনসেপ্ট তৈরি হবে, তখন তাকে বলা হয় ডাইকোটমি। তাহলে দুটো আলাদা কনসেপ্ট তৈরি হলো, তাহলে ভূগোল দুটো ভাগে ভাগ হলো, তাকে ডুয়ালিজম বলছি। এই যে দুটো ভাগ, এই একটা ভাগ একটা ভাগ, একটা কনসেপ্ট তৈরি হলো ধরো সিস্টেমেটিক জিওগ্রাফি। কেউ বলছে ভূগোল মানে সিস্টেমেটিক জিওগ্রাফি, আবার কেউ বলছে ভূগোল মানে হলো রিজিওনাল জিওগ্রাফি। এই যে সিস্টেমেটিক বা রিজিওনাল জিওগ্রাফি দুটো ভাগে ভাগ হলো, এই ভাগগুলোকে বলা হয় ডাইকোটমি, মানে আলাদা একটা দর্শন, আলাদা একটা চিন্তা ভাবনা, আর এই ভাগটাকে বলা হয় ডুয়ালিজম। তাহলে এই ব্যাপারটা, এই ডুয়ালিজম ব্যাপারটা জিওগ্রাফিতে প্রথম এনেছিল, মাথায় রাখবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কে না বার্নহার্ড ভ্যারেন অথবা ভ্যারেনিয়াসও বলা হয় তাকে, ইনিই প্রথম কিন্তু জিওগ্রাফিতে ডুয়ালিজমের ব্যাপারটা এনেছিলেন। উনি প্রথম কি বলেছিলেন না, এই দ্বন্দ্বটা, এই ফাউন্ডেশনটা তৈরি করেছিলেন, এই দ্বন্দ্বটা তৈরি করেছিলেন, ডুয়ালিজম ব্যাপারটা তৈরি করেছিলেন, যে কি সিস্টেমেটিক ভার্সেস রিজিওনাল জিওগ্রাফি। সিস্টেমেটিক জিওগ্রাফি কোনটা? যাকে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করবো, যেমন প্রাকৃতিক ভূগোল। রিজিওনাল জিওগ্রাফি একটা অঞ্চল ধরে ধরে আলোচনা করবে। এই যে পার্থক্যটা, এই ডুয়ালিজমটা ফার্স্ট উনি এনেছিলেন, বা ডাইকোটমি, দুটো আলাদা কনসেপ্ট এসেছিল, সেটা ডাইকোটমি। বার্নহার্ড ভ্যারেন বা ভ্যারেনিয়াসি, মনে রাখবেন ডুয়ালিজম ও ডাইকোটমি ব্যাপারটা প্রথম এনেছিলেন। যাক, এবার প্যারাডাইম মানে কি? প্যারাডাইম মানে হচ্ছে একটা দর্শন। মাথায় রাখো, প্যারাডাইম খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। জিওগ্রাফি শুধু না, যে কোনো সাবজেক্টের যে ফিলোসফি, আমরা তো কিন্তু এটা ফিলোসফি পড়ছি, জিওগ্রাফির ফিলোসফি, অর্থাৎ জিওগ্রাফির সাবজেক্টটা কিভাবে এসছে তার দর্শন বা তার ইতিহাস জানছি। তাহলে যে কোনো সাবজেক্টেরই কিন্তু একটা ইতিহাস আছে, জিওগ্রাফিরও একটা ইতিহাস আছে, অঙ্কেরও ইতিহাস আছে, ফিজিক্সেরও ইতিহাস আছে, কেমিস্ট্রিরও ইতিহাস আছে। প্রত্যেকটা সাবজেক্টের দর্শন আছে এবং তার একটা প্যারাডাইম শিফটিং আছে, অর্থাৎ দর্শনের কিভাবে পরিবর্তন হয়েছে সেটাই হচ্ছে প্যারাডাইম শিফটিং। তাহলে ধরো প্রথম দিকে, একেবারে প্রাচীন যুগে, প্রথম দিকে প্রাচীন যুগে জিওগ্রাফিতে একটা সাবজেক্ট ছিল, তখন কিভাবে ছিল সেটা হচ্ছে তখন যেভাবে ছিল সেটা হচ্ছে তখনকার প্যারাডাইম, অর্থাৎ তখনকার প্রতিষ্ঠিত ধারণা, স্ট্যাবিলাইজড কনসেপ্ট আর ভ্যালু আর বিলিফ। তখন যেভাবে জিওগ্রাফিকে ভাবা হতো তখন সেটাই ছিল তার প্যারাডাইম। ঠিক আছে, এই প্যারাডাইম শব্দটি প্রথম ব্যবহার করেছিল থমাস কুহন। তাহলে প্যারাডাইম মানে কি আরেকবার বলে দিই। প্যারাডাইম মানে হলো, ধরো প্রাচীন যুগে জিওগ্রাফিকে যেভাবে ভাবা হতো, অর্থাৎ জিওগ্রাফি সম্পর্কে যে ধারণা ছিল, যে প্রতিষ্ঠিত সত্য ছিল, সেটা হচ্ছে তখনকার প্যারাডাইম। এবং এই প্যারাডাইম শব্দটা প্রথম, বা প্যারাডাইম জিনিসটা প্রথম জিওগ্রাফিতে আনেন কে, বা প্যারাডাইম ব্যাপারটা প্রথম দর্শনে, ফিলোসফিতে প্রথম নিয়ে আসেন থমাস কুহন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম প্যারাডাইম শব্দটি কে ইউজ করেন? থমাস কুহন। এবার দেখো, তাহলে প্রাচীন যুগে জিওগ্রাফিকে একভাবে ভাবা হতো। তাহলে when one paradigm becomes the victim of complication or becomes uneasy to humanity, another paradigm replaces the old paradigm. তার মানে কি, ধরো প্রাচীন যুগে জিওগ্রাফিকে যেভাবে ভাবা হতো, পরবর্তীকালে বিজ্ঞানের নতুন নব্য আবিষ্কারের ফলে আমরা জানতে পারি নতুন নতুন দিক উদ্ভাবিত হয়েছে, যে ধারণাগুলো ছিল সেই ধারণাগুলো পাল্টে গেছে। আগে ভাবা হতো নাকি, অনেক আগে ভাবা হতো এরকম, কিছু কিছু লোক ভাবতেন, কিছু কিছু দার্শনিকরা ভাবতেন না সূর্য পৃথিবী চারদিকে ঘোরে। পরবর্তীকালে বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কারের ফলে, বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের ফলে আমরা জানতে পারলাম যে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তাহলে কি, যেটা প্রতিষ্ঠিত সত্য ছিল আগে প্রাচীন যুগে জিওগ্রাফিতে, সেটা তখনকার প্যারাডাইম ছিল। পরবর্তীকালে কি হলো, এই ধারণার পরিবর্তন আসলো, মানুষ মেনে নিতে পারলো না, কারণ এটা প্রমাণিত হয়ে গেছে যে ওই সময় যেটা ভাবা হতো সেটা ভুল। তাহলে নতুন প্যারাডাইম আসলো জিওগ্রাফিতে। তাহলে পুরোনো প্যারাডাইমকে চেঞ্জ করে নতুন যে প্যারাডাইম রিপ্লেস হলো, পুরোনো প্যারাডাইমের বদলে, এটাকে বলা হয় প্যারাডাইম শিফটিং বলে এটাকে, বা প্যারাডাইম শিফট বা প্যারাডাইম শক। খুবই গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, এবার আমরা, এগুলো খুবই বেসিক কনসেপ্ট, এগুলো খুব জানা দরকার, এগুলো কিন্তু এই আলোচনায় আসবে, এগুলো আলোচনা করার দরকার আছে এই ধরনের প্রশ্ন আসলে। এবার জানবো জিওগ্রাফি সাবজেক্টটা,
যখন আমরা গবেষণা করি, জিওগ্রাফিক্যাল ফিলোসফি খুব গুরুত্বপূর্ণ অংশ। যখন আমরা যে কোনো বিষয়ে গবেষণা করি, যখন কোনো তত্ত্ব তৈরি করি বা সার্ভে করি বা যে কোনো বিষয় আমরা জানতে চাই, তখন কিভাবে জিওগ্রাফিতে সেই বিষয়টা জানা হয়, তার দুটো অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচ আর একটা হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। এটাকে বাংলায় বলা হচ্ছে অবরোহণ পদ্ধতি। ভূগোলে অবরোহণ পদ্ধতি, ভূগোলের গবেষণা কিভাবে করতে হয়। দেখো এর মেইন থিমটা কি, মেইন থিমটা কিভাবে বলছে, অ্যাট ফার্স্ট থিওরি ইজ ডেভেলপড। থিওরি মানে যেমন ধরো আমি বলতে পারি যে ডেভিসের থিওরি তোমরা পড়েছিলে জিওগ্রাফিতে, ডেভিসের থিওরি, যে ডেভিসের ক্ষয়চক্র পড়েছিলে, প্রথমে কিন্তু থিওরি তৈরি করা হয়েছে, ঘরে বসে বসে থিওরি তৈরি করা হয়েছে, একটা কল্পনা করা হয়েছে, কল্পনার বেসিসে থিওরিটা তৈরি করা হয়েছে, কিছু ভাবনা চিন্তার মাধ্যমে ঘরে বসে বসে ভেবেছি আমরা। পরবর্তীকালে যে থিওরিটা তৈরি করা হলো ঘরে বসে বসে, সেটাকে কি করব আমরা, টেস্ট করব। তাহলে যেটা তৈরি করলাম, আমি কল্পনা করলাম, আমি ভাবলাম যে এটা হতে পারে, সেটা লিখলাম, সেই জিনিসটা আমি বাস্তবে যে জায়গার উপর ভাবলাম সেই জায়গায় টেস্ট করলাম। টেস্ট করে জানলাম যে আমার ভাবনাটা সঠিক না ভুল, জানলাম যে আমার ভাবনাটা আদৌ সঠিক না রিজেক্ট হয়েছে, না অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, না কিছুটা ঠিক হয়েছে, রিভাইজ করছি, কিছুটা ঠিক হয়েছে, কিছুটা পরিবর্তন করতে হবে। এটাই হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচ। তাহলে ডিডাকটিভ অ্যাপ্রোচে প্রথমে থিওরি তৈরি করা হয়, পরবর্তীতে সেই থিওরিটাকে টেস্ট করা হয় ফিল্ডে গিয়ে, যে এই থিওরিটা অ্যাপ্রোপ্রিয়েট না রিজেক্টেড হবে না রিভাইজড করতে হবে। এটা হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচ জিওগ্রাফির ক্ষেত্রে। এবার আমরা জানবো যে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ সম্পর্কে। ইন্ডাকটিভ অ্যাপ্রোচটা কি না, ইন্ডাকটিভ অ্যাপ্রোচ হচ্ছে, ইন্ডাকটিভ অ্যাপ্রোচে তোমরা মাথায় রাখবে যে এখানে কিন্তু প্রথম হলো, এটাকে আরোহণ পদ্ধতি বলছে। প্রথমে কিন্তু আমরা ফিল্ডে গিয়ে যে বিষয়ে কাজ করছি, প্রথমে অবজারভেশন করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, ফিল্ডে গিয়ে দেখবো, বুঝবো, শুনবো, সবকিছু করব, সেটা হচ্ছে অবজারভেশন। তারপরে পরীক্ষা নিরীক্ষা করবো, এক্সামিনেশন করব, তারপরে গিয়ে কিন্তু থিওরি তৈরি করব। এর আগে থিওরি তৈরি করা যাবে না। তাহলে ইন্ডাকটিভ অ্যাপ্রোচটা অনেকটা সায়েন্টিফিক, বেশি সায়েন্টিফিক, যে ফিল্ডে গেলাম, দেখলাম, বুঝলাম, এক্সামিনেশন পরীক্ষা নিরীক্ষা করলাম, তারপরে আমি থিওরি তৈরি করলাম বা কোনো কিছুর সম্পর্কে এক্সপ্লানেশন দিলাম। এটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি। দুটো পদ্ধতিই জিওগ্রাফিতে কিন্তু অ্যাপ্লাই করা হয়, ডিডাকটিভ অ্যাপ্রোচ, ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। এই পদ্ধতিগুলো কেন বলছি আমি, আসলে এই পদ্ধতিগুলো বলছি যে জিওগ্রাফি সাবজেক্টটা, হিউম্যান জিওগ্রাফি বলো, এই সাবজেক্ট হিউম্যান জিওগ্রাফির যে ডেভেলপমেন্ট হয়েছে এই অ্যাপ্রোচগুলোর মাধ্যমে কিন্তু হয়েছে। এই অ্যাপ্রোচগুলোর মাধ্যমে বিভিন্ন থিওরি, মডেল এগুলো তৈরি করা হয়েছিল, যেগুলো কিন্তু হিউম্যান জিওগ্রাফিতে পড়ানো হয়। তার জন্যই কিন্তু এগুলো আমি আলোচনা করছি। তাই এবং তোমরা যখন লিখবে যে ডেভেলপমেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি, তখন এগুলো কিন্তু তোমাদের আলোচনায় আসবে। আচ্ছা, এরপরে কি আরো আরো অনেক পদ্ধতিতে আলোচনা করে। একটা হচ্ছে নোমোথেটিক অ্যাপ্রোচ আর একটা হচ্ছে ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ। এই দুটো অ্যাপ্রোচে কিন্তু জিওগ্রাফিতে অ্যাপ্লাই করা হয়। তো নোমোথেটিক অ্যাপ্রোচ মানে কি একটু জেনে নাও। নোমোথেটিক অ্যাপ্রোচ মানে হচ্ছে ট্রাইং টু মেক জেনারেলাইজেশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড লার্জ স্কেল সোশ্যাল প্যাটার্ন। খুব গুরুত্বপূর্ণ, এরা সবসময় একটা জেনারেলাইজেশন করে। নোমোথেটিক অ্যাপ্রোচ মানে হচ্ছে যেগুলো সাধারণত ল মেকিং করে, ল মেকিং। যেমন ধরো আমি যদি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে ধরি, নিউটনের গতিসূত্র, নিউটনের গতিসূত্র কিন্তু শুধুমাত্র ধরো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, সারা বিশ্বের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। নিউটনের গতিসূত্র পশ্চিমবঙ্গে যে রেজাল্টটা দেবে, দিল্লিতেও সেই রেজাল্ট দেবে, অস্ট্রেলিয়াতেও সেই রেজাল্ট দেবে এবং আমেরিকাতেও সেই রেজাল্ট দেবে। নোমোথেটিক অ্যাপ্রোচ মানে এটাই, এটা একেবারেই সায়েন্টিফিক। তাহলে ভূগোলে যেমন কি, ভূগোলে যেমন এরকম যে পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষীয় অঞ্চল, এখানে সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয়, তাই গ্রীষ্মকাল থাকে। তাহলে মাঝ বরাবর যে এলাকাগুলো আছে, যে নিরক্ষরেখা এবং তার পার্শ্ববর্তী এলাকা, সেখানে বেশি গরম, সেখানে সারা বছর গ্রীষ্মকাল থাকে। এটা যেমন সত্য, এটা নোমোথেটিক অ্যাপ্রোচে বলতে পারি আমরা। আর যত আমরা উত্তর বা দক্ষিণ মেরুর দিকে যাব, তাপমাত্রা তত কমতে থাকবে। তাহলে অক্ষাংশ বাড়লে তাপমাত্রা কমে, অক্ষাংশ কমলে তাপমাত্রা বাড়ে, 0 ডিগ্রির আশপাশে তাপমাত্রা বেশি। এটা নোমোথেটিক অ্যাপ্রোচ জিওগ্রাফির ক্ষেত্রে অনেকটা। ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ কি, ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ মানে হচ্ছে ট্রাইং টু আনকভার এ গ্রেট ডিল অফ ডিটেইলড ইনফরমেশন অ্যাবাউট এ ন্যারোয়ার সাবজেক্ট অফ স্টাডি। ইডিওগ্রাফিক অ্যাপ্রোচটা অনেকটা সাবজেক্টিভ, সাবজেক্টিভ মানে বর্ণনাত্মক, কোনো কিছু সম্পর্কে আমি ডিটেলস এক্সপ্লানেশন করব, খুব বিস্তৃত ব্যাখ্যা দেব, সেটা হচ্ছে কিন্তু ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ। মনে রাখবে ইডিওগ্রাফিক অ্যাপ্রোচটা প্রথম দিকে জিওগ্রাফি যখন সাবজেক্টটা এসছে পৃথিবীতে, জিওগ্রাফি নিয়ে যখন বিভিন্ন ভৌগোলিক
বা দার্শনিকরা আলোচনা শুরু করো, ওরা কিন্তু ইডিওগ্রাফিক অ্যাপ্রোচ অনেকটা ওই ডিটেইলড ইনফরমেশন দিত বিভিন্ন অঞ্চল সম্পর্কে। পরবর্তীকালে নোমোথেটিক অ্যাপ্রোচ ডেভেলপ করা শুরু করে। এবার আমরা জানবো যে আর একটা গুরুত্বপূর্ণ যে সিস্টেমেটিক অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি। মনে রাখবে সিস্টেমেটিক অ্যাপ্রোচ মানে কি, সিস্টেমেটিক অ্যাপ্রোচ ইজ বেসড অন জেনারেলাইজেশন দ্যাট এভরিথিং ইজ ইন্টার রিলেটেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট। তাহলে সিস্টেমেটিক অ্যাপ্রোচ মানে কি, ধরো প্রাকৃতিক ভূগোলটা কিন্তু সিস্টেমেটিক অ্যাপ্রোচ, আর রিজিওনাল অ্যাপ্রোচ হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি। তাহলে সিস্টেমেটিক অ্যাপ্রোচে প্রাকৃতিক ভূগোলকে আমি কিছুক্ষণ আগে বললাম, প্রাকৃতিক ভূগোলে কিন্তু পড়ানো হবে যে নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয়, নিরক্ষরেখা থেকে যতই আমরা উত্তর বা দক্ষিণ দিকে যাব সূর্য তির্যকভাবে কিরণ দেয়। এটা হচ্ছে সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যেখানে বলা হচ্ছে যে অক্ষাংশের বৃদ্ধিতে তাপমাত্রা কমে, অক্ষাংশ কমলে তাপমাত্রা বাড়ে। তাহলে অক্ষাংশের সাথে সম্পর্ক রয়েছে তাপমাত্রার, আবার দ্রাঘিমাংশের সাথে সম্পর্ক রয়েছে সময়ের, দ্রাঘিমার পরিবর্তনে সময়ের পরিবর্তন হয়। এগুলো হচ্ছে সিস্টেমেটিক অ্যাপ্রোচে পড়াশোনা। এবং এই সিস্টেমেটিক অ্যাপ্রোচ প্রত্যেকটার সাথে একটা ইন্টারডিপেন্ডেন্ট, একটা ইন্টার রিলেশনশিপ আছে। যেমন কি, যদি ভূমির ঢাল বাড়ে, ভূমির ঢাল যত বাড়বে, উচ্চতা যত বাড়বে, তত কিন্তু কি না নরম কাঠের অরণ্য বেশি দেখতে পাওয়া যাবে। এটা একটা সম্পর্ক। আবার কি, ভূমির ঢাল যত বাড়বে জনসংখ্যার ঘনত্ব তত কমতে থাকবে, ভূমির ঢাল যত কমবে জনসংখ্যার ঘনত্ব তত বাড়তে থাকবে, কারণ সমতল অঞ্চলে চাষবাস ভালো হয় এবং এখানে ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন ধরনের রাস্তাঘাট, বাড়িঘর, কলকারখানা নির্মাণ করা অনেক সুবিধাজনক, তাই জনঘনত্ব বেশি হবে। এই যে ব্যাপারটা, এই যে রিলেশনশিপটা প্রত্যেকটার উপর ডিপেন্ডেন্ট, এইটা হচ্ছে সিস্টেমেটিক অ্যাপ্রোচ। আলেকজান্ডার ভান হাম্বোল্ট জিওগ্রাফির ক্ষেত্রে উনি সিস্টেমেটিক অ্যাপ্রোচটা পপুলার করেছেন, জনপ্রিয় করেছেন। তাহলে সিস্টেমেটিক অ্যাপ্রোচের যেমন আমরা বলতে পারি, যেমন অ্যাটমসফিয়ার কি, অ্যাটমসফিয়ার ডিলস আর্থ সিস্টেমস লাইক অ্যাটমসফিয়ার। মানে সিস্টেমেটিক অ্যাপ্রোচে জিওগ্রাফিকে, মানে সিস্টেমেটিক অ্যাপ্রোচে যখন জিওগ্রাফি পড়ানো হবে, এবং সিস্টেমেটিক জিওগ্রাফি মোটামুটি তিনটে ব্রাঞ্চ আছে। যেমন অ্যাটমসফিয়ার নিয়ে আলোচনা করছে, যেমন কি আমাদের ক্লাইমেটোলজি আমরা পড়ি অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার নিয়ে হাইড্রোলজি পড়ছি আমরা, লিথোস্ফিয়ার নিয়ে আমরা পড়ছি জিওমরফোলজি, যেগুলো পড়ছি আমরা জিওটেকটনিক, জিওমরফোলজি, বায়োস্ফিয়ার নিয়ে বায়োজিওগ্রাফি। এগুলো হচ্ছে সবই লিভিং অর্গানিজম এবং প্রত্যেকটার সাথে ইন্টারডিপেন্ডেন্ট, ইন্টারকানেক্টেড। এটাই হচ্ছে সিস্টেমেটিক জিওগ্রাফি। এগুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে আসবে। রিজিওনাল অ্যাপ্রোচটা হচ্ছে জিওগ্রাফিতে আলোচনা শুরু করা হয় অ্যাকচুয়ালি ফার্স্ট হাফ অফ দ্য 20th সেঞ্চুরি, মানে হচ্ছে 1940-এর পর থেকে মোটামুটি রিজিওনাল অ্যাপ্রোচ মানে জিওগ্রাফিকে আলোচনা করা হচ্ছে অঞ্চলের বেসিসে। আর সিস্টেমেটিকে কিন্তু কোনো অঞ্চল ধরে আলোচনা করা হবে না, সেটা পৃথিবীর পার্সপেক্টিভে জিওগ্রাফিকে আলোচনা করা হবে, যার একটা জেনারেলাইজেশন, একটা সাধারণীকরণ করা হয়, একটা নির্দিষ্ট লয়ের ভিত্তিতে চলে। ওই যে বললাম যে অক্ষাংশ বাড়লে তাপমাত্রা কমবে, এটা লয়ের ভিত্তিতে চলে, ওটা হচ্ছে সিস্টেমেটিক। আর রিজিওনাল অ্যাপ্রোচও কিন্তু একটা অঞ্চল ধরে আলোচনা করবে, অঞ্চল ধরে আলোচনা করবে। যেমন ভারতের ভূগোল, যেমন পশ্চিমবঙ্গের ভূগোল, যেমন নদিয়া জেলার ভূগোল, যেমন ধরো মুর্শিদাবাদ জেলার ভূগোল, হ্যাঁ, এইভাবে অস্ট্রেলিয়ার ভূগোল। এগুলো রিজিওনাল অ্যাপ্রোচটা পপুলার করেন কে জিওগ্রাফিতে? হার্টসন পপুলার করেন। মনে রাখবে, রিজিওনাল অ্যাপ্রোচ জিওগ্রাফিতে পপুলার করেন হার্টসন, এবং তাকে বলা হয় দ্য ফাদার অফ রিজিওনাল জিওগ্রাফিও বলা হয়। আচ্ছা, এটা কি আলোচনা করে? মনে রাখবে যে রিজিওনাল জিওগ্রাফিতে মেইনলি যে কালচারাল ফ্যাক্টরস গুলো আছে, যে অঞ্চল ধরে আলোচনা করছি, ধরো ভারতের যে কালচারাল ফ্যাক্টর আর ভারতের যে ন্যাচারাল ফ্যাক্টর, এগুলোর মধ্যেকার যে সম্পর্ক, এগুলো তুলে ধরা হয়। যেমন ধরো আমি যদি বলি যে ভারতের যখন রিজিওনাল জিওগ্রাফি আমরা আলোচনা করছি, যেমন নর্থ ইন্ডিয়া একটা রিজিয়ন যদি ধরি, তাহলে নর্থ ইন্ডিয়ার যে কালচারাল ফ্যাক্টর এবং তার যে প্রাকৃতিক পরিবেশ, তার সাথে সম্পর্ক তুলে ধরার চেষ্টা করবে। সেখানকার কি কালচারাল ব্যাপারগুলো আছে, প্রকৃতি কিভাবে কালচারকে নিয়ন্ত্রণ করছে। আবার ইস্টার্ন ইন্ডিয়াতে কি, সাউথ ইন্ডিয়াতে কি, ব্যাপারগুলো কিন্তু তুলে ধরা হয় পুঙ্খানুপুঙ্খভাবে রিজিওনাল অ্যাপ্রোচ ইন জিওগ্রাফিতে। এবার আমরা জানবো যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই চ্যাপ্টারের, যেটা আমি প্রথমে একেবারে হেডিং দিয়েছিলাম, যে ডেভেলপমেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি বা প্যারাডাইম শিফটিং অফ হিউম্যান জিওগ্রাফি বা জিওগ্রাফিক্যাল থট। এখানে কিভাবে আলোচনা করতে হবে? মনে রাখবে, এখানে কিন্তু আলোচনাটা আসবে এইভাবে। কতগুলো স্টেজ আছে জিওগ্রাফির বিবর্তনের, বা জিওগ্রাফির যে ডেভেলপমেন্ট হয়েছে ধীরে ধীরে প্রথম থেকে শুরু পর্যন্ত বর্তমান দিন পর্যন্ত কতগুলো স্টেজ হয়েছে। প্রথমটা হলো কি না, প্রথমটাকে বলা নন প্যারাডাইমেটিক
ফেস, এটা 1859 সাল পর্যন্ত, একেবারে প্রথম থেকে প্রাচীনকাল থেকে 1859 সাল পর্যন্ত, 1859 পর্যন্ত এই এই নামটা হচ্ছে নন প্যারাডাইমেটিক ফেস। এখানে কিন্তু কি আলোচনা করতে হবে, এই জায়গাটা আলোচনা করতে হবে গ্রিক জিওগ্রাফার যারা তাদের অবদান, রোমান যারা জিওগ্রাফার বা দার্শনিক তাদের অবদান, অ্যারোবিয়ান জিওগ্রাফার, ইন্ডিয়ান জিওগ্রাফার, এবং এইখানে আলোচনায় আসবে ডার্ক এজ আসবে জিওগ্রাফির একটা, এবং ভ্যারেনিয়াস এবং কান্টের কন্ট্রিবিউশন। এই ফেজটায় এদের কথা আলোচনা করতে হবে। তাহলে কার কার কথা বললাম, গ্রিক, রোমান, অ্যারোবিয়ান, ইন্ডিয়ান জিওগ্রাফার, এবং এরপরে একটা ডার্ক এজ আসে, যখন কি হয় না, এই ডার্ক এজটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ওই ইউরোপে বিশেষ করে এসেছিল ডার্ক এজটা, না যখন খ্রিস্টান মিশনারিদের বা চার্চের একটা বিশাল প্রভাব পড়েছিল সমাজে। চার্চের ধর্মগুরুরা বা যাজকরা যা বলতো সবাই তা মেনে নিতে বাধ্য হতো, তারা যদি ভুলও বলতো, আনসাইন্টিফিক ওয়েতে কিছু বলতো, বা দার্শনিকরা যা বলতো তাদের কথা শোনা হতো না। এই এজটার নাম হচ্ছে ডার্ক এজ। বিজ্ঞানের তেমনভাবে উন্নতি হয়নি, তাই এখানে ডার্ক এজ বলা হয়। এরপরে ভ্যারেনিয়াস কান্টের কন্ট্রিবিউশন, এই সময়টা, এই ফেজটা, এটা হচ্ছে একেবারে প্রথম দিককার ফেজ। এইবার হচ্ছে কি, তারপরে ফেজটার নাম হচ্ছে ডুয়াল প্যারাডাইমেটিক ফেজ। এখানে 1859 থেকে 1950, হ্যাঁ, প্রায় 100 বছরের কাছাকাছি প্রায়। এইখানে কি কি আলোচনা করতে হবে, এনভায়রনমেন্টালিজম, তারপর হচ্ছে ডিটারমিনিজম, পসিবিলিজম, এই যে কনসেপ্টগুলো, হ্যাঁ, পরিবেশবাদ, তারপর হচ্ছে নিয়ন্ত্রণবাদ, সম্ভাবনাবাদ, তোমরা পড়েছো হয়তো যে থটের ক্ষেত্রে এই কনসেপ্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কনসেপ্টগুলো ডেভেলপড হয়েছিল এই সময়টাতে 1859 থেকে 1950, এবং জিওগ্রাফির ক্ষেত্রে খুবই এদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করতে হবে তোমাদের। এই 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 প্রশ্নটা যদি পরীক্ষাতে আসে, এই ধরনের এই ফেজগুলো মানে ডেভেলপমেন্টের ফেজগুলো বা প্যারাডাইম শিফটিংগুলো এখানে কিন্তু আলোচনা করতে হবে, এবং এখানে ডিটেলসে আলোচনা করতে হবে প্রত্যেকটা। মোনো প্যারাডাইমেটিক ফেজ হচ্ছে 1950 থেকে 1972, এখানে কিছু কিছু কনসেপ্ট আলোচনা করতে হবে। এরপরে যেগুলো আছে মাল্টি প্যারাডাইমেটিক ফেজ, স্পেলিংটা ভুল আছে একটু। এবার হচ্ছে পোস্ট প্যারাডাইমেটিক ফেজ, এখানে কিন্তু বিভিন্ন জিনিস আলোচনা আসবে, যেখানে ফেমিনিজম আসতে পারে, পোস্ট ফেমিনিজম আসতে পারে, স্ট্রাকচারালিজম আসতে পারে, পোস্ট স্ট্রাকচারালিজম আসতে পারে। বিভিন্ন কনসেপ্ট আছে যেগুলো কিন্তু ধরে ধরে আলোচনা করতে হবে। এই হচ্ছে এই কোশ্চেনে আলোচনা করতে হবে। আমি পরবর্তীকালে চেষ্টা করব যে গ্রিক জিওগ্রাফার, রোমান জিওগ্রাফার, অ্যারবিয়ান জিওগ্রাফার, ইন্ডিয়ান জিওগ্রাফার, ডার্ক এজ, ভ্যারেনিয়াস কান্টের কন্ট্রিবিউশন, এনভায়রনমেন্টালিজম, এগুলো সমস্ত বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করার। আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে।